ketiga ya. Ini panggonan wingit. 1981 সাল ইন্দোনেশিয়ার সেমারাং শহরে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হচ্ছে নিঙ্গাম। নিঙ্গাম এই হোটেলটায় আজকে নতুন চাকরি নিয়েছে। তো চাকরির আজকে প্রথম দিন, আসতেও একটু লেট হয়েছে। এরপরে দেখা যায় হোটেলের ওনার নিঙ্গামকে সমস্ত কাজ বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। সবশেষে নিঙ্গামকে বলা হয় তুমি ভুলেও কখনো 3 নম্বর ফ্লোরের লাস্ট রুমটা যাবে না। পরে নিঙ্গাম কাজে লেগে গেলে দ্বিতীয় ফ্লোরে কাজ করছে, অর্থাৎ 2 নম্বর ফ্লোরে। এক কাজের মধ্যে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়, মনে হচ্ছে যেন কেউ চিৎকার করে কান্না করছে। নিঙ্গাম শব্দটা ফলো করে করে আস্তে আস্তে উপরে চলে যায়, অর্থাৎ 3 নম্বর ফ্লোরে চলে যায়। সে বুঝতেও পারে না যে সে 3 নম্বর ফ্লোরে চলে এসেছে। আস্তে আস্তে দেখা যায় সে শব্দটা সেই লাস্ট রুম থেকে আসছে। নিঙ্গাম ফলো করে করে সেই লাস্ট রুমের দিকে যায়। তাকে কিন্তু অলরেডি মানা করে দেওয়া হয়েছিল এই রুমটা আসার জন্য, কিন্তু তারপরও সে সব কিছু ভুলে গিয়ে এই রুমটা চলে যায়। রুমটাতে প্রবেশ করার পরে দেখতে পায় এখানে একটা মহিলা মানুষ বসে আছে। মহিলাটির চুল হচ্ছে একদম সাদা, চোখগুলো একদম লাল টকটকা রক্তর মতো লাল। হঠাৎ করে এই মহিলাটি নিঙ্গামের দিকে ভয়ানকভাবে তাকায়। এরপর নিঙ্গামকে বলে আজ থেকে ঠিক 3 দিন আর আরও একটি অর্ধেক রাত। একথা বলার পরে নিঙ্গাম ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসে। সিন কাট হয়ে 3 দিন পরে রাতের বেলা দেখা যায় নিঙ্গাম তার বাড়িতে বসে তার মেয়ের সাথে কথা বলছে। সেই গল্পটা বলার পরে তার মনে একটু ভয় লাগছে, সেই কথাটাও তার মেয়েকে বলে। নিঙ্গামের মেয়ে তাকে বলে যে তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে তোমার মন থেকে ভয়টা দূর হতে পারে। তখন নিঙ্গাম সেটাই করে, নামাজ পড়ে। নামাজ পড়া শেষ হলে যখন সেখান থেকে যাবে তখনই একটা আত্মা এসে নিঙ্গামের উপরে আক্রমণ করে। নিনগামের চিল্লানোর শব্দতে নিনগামের মেয়ের ঘুমটা ভেঙে যায়। তারপরে তার মার খোঁজে সেখানে যায়, গিয়ে দেখতে পায় নিনগামের শরীরের চামড়া নিনগামের শরীর থেকে আলাদা করে নিনগামকে মেরে ফেলেছে। এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় নিনগামের মেয়ে। সিন কাট হয়ে এই ঘটনার ঠিক 3 দিন পরে রায়না আর ফে নামের 2 বোন এই হোটেলটায় আসে। আসলে এই হোটেলের মালিক হচ্ছে জানোয়ার, আর এই জানোয়ারই হচ্ছে এই রায়না আর ফের বাবা। তবে রায়নার বাবার নাম কিন্তু জানোয়ার না, তার নাম অন্য কিছু। তবে তাকে জানোয়ার বলেই ডাকা হয়। কেন ডাকা হয় সেটা আর একটু পরে জানা যাবে। তো রায়নার বাবা 2 মাস আগে মারা গিয়েছে। তবে মারা যাওয়ার আগে তার সমস্ত প্রপার্টি তার 2 মেয়েকে লিখে দিয়ে গেছে। আবার রায়নারা এই হোটেলের ব্যবসা বুঝিয়ে নেওয়ার জন্য তার নানা নানিদেরকে এই হোটেলের দায়িত্ব দিয়ে গেছে। এর আগে যে হোটেলের ভিতরে হোটেলের মালিককে দেখেছিলাম, মূলত সেটা হচ্ছে রায়নার নানি। তো এবার দেখা যায় রায়না এবং ফে তারা দুজন সেই হোটেলে আসে। তার নানা নানিকে দেখে তারা দুজন প্রচণ্ড খুশি হয়। তো রায়নারা সেই হোটেলে প্রবেশ করার পরে রায়নার নানি রায়নাদেরকে সে একই কথা বলে, 3 নম্বর ফ্লোরের লাস্ট রুমটা কখনো যাবে না। তো এরপরে রায়নারা এই হোটেলের সব কিছু বুঝে নেয়। রায়নারা চিন্তা করে এখন থেকে তারা এই শহরেই থাকবে। সেজন্য রায়না তার ছোট বোন ফেকে এই শহরে একটা স্কুলে ভর্তি করে দেবে। কথা মতো তার পরের দিন রায়না ফেকে সাথে করে নিয়ে সে একটা স্কুলে যায় ভর্তি করার জন্য। এখানে রায়নার সাথে দেখা হয় রায়নার এক্স বয়ফ্রেন্ড আরতির সাথে। আরতির সাথে মূলত 6 মাস আগে ব্রেকআপ হয়েছিল রায়নার। তবে ব্রেকআপটাও রায়নাই করেছিল। তো কেন করেছিল সেটা আরও পরে জানা যাবে। আরতির সাথে রায়নার কথা হওয়ার পরে আরতি এক পর্যায়ে জানায় তোমার হোটেলে কিছুদিন আগে তোমাদের হোটেলের এক কর্মচারী মারা গিয়েছে। তো তুমি যেহেতু এই শহরে নতুন, তাহলে এই শহরের ভিতরে একটু সাবধানেই থাকবে। এই কথা শোনার পরে রায়নার মনে একটু সন্দেহ ঢুকে। তার নানি তো কখনো তাকে এই কথাটি বলেনি। রায়না হোটেলে গিয়ে তার নানিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তার নানি তাকে জানায় যে তোমরা যেহেতু ছোট মানুষ, তোমরা হয়তো ভয় পেতে পারো, তাই তোমাদেরকে এই কথাটি জানাই নেই। তাছাড়া এরকম ঘটনা এই হোটেলের ভিতরে অনেকবার হয়েছে। সব শোনার পরে রায়নার মনে আরও কৌতূহল জাগে। এই হোটেলে এরকম হয়েছে মানে তার মানে কি আরও অনেক মানুষ মারা গিয়েছে? এটা চিন্তা করার পরে সে চুপচাপ থাকে। কিছুক্ষণের ভিতরে আরতিও সেখানে আসে আর সেখানে একটা হোটেলের রুম বুক করে। বলে আজ থেকে আমি এখানেই থাকবো, যত টাকা লাগে সব আমি দেব। আসলে আরতি রায়নাকে এখনও ভালোবাসে। সেদিন ব্রেকআপ করেছিল রায়না, কিন্তু আরতি করেনি। আরতি রায়নাকে এখনও অনেক ভালোবাসে। তাই সে চিন্তা করে রায়নার যাতে কোনো সময় কোনো রকম বিপদ না হয়, সেই জন্য মূলত সে রায়নার আশপাশে থাকতে চাচ্ছে। তো এবার সেদিনই রাতের বেলা রায়না হোটেলেই ছিল। হঠাৎ করে হোটেলের সে 3 নম্বর ফ্লোর থেকে একটা অদ্ভুত ধরনের কান্নার শব্দ শুনতে পায় রায়না। এটা ঠিক কান্না না, এটা এক মায়াবী কণ্ঠে কান্না। এই কান্নার শব্দটা শুনেই তার মনে কৌতূহল জাগে।
আস্তে আস্তে রায়না উপরের দিকে যেতে ধরে। রায়না আস্তে আস্তে 3 নম্বর ফ্লোরে উঠে আস্তে আস্তে সে ঘরের দরজাটা খোলে। ঘরের দরজাটা খোলার পরে দেখতে পায় সে সাদা চুলওয়ালা সেই মহিলাটিকে। এটা যেন শুধু মহিলা না, এটা যেন একটা আত্মা। ভয়ানক তার চেহারা, শরীরের চামড়াগুলো একদম ধবধবে সাদা, চোখগুলো লাল টকটকা রক্তবর্ণ। মহিলাটি রায়নার দিকে তাকায়, পিশাচি এক কণ্ঠে রায়নাকে বলে, আজ থেকে ঠিক 3টা দিন, আরো একটি রাত, এরপরে সবকিছু শেষ হয়ে যাবে। এই কথাগুলো শুনে রায়না ভয়ে সে দরজাটি লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এখান থেকে রায়নার বিপদ রায়নার উপরে ঘুরতে শুরু হয়। পরের দিন সকালে রায়না বাইরে যাওয়ার জন্য গাড়িতে উঠে। গাড়িতে উঠলে লক্ষ্য করে গাড়ির গ্লাসে লেখা 1, অর্থাৎ প্রথম দিন। এখানে রায়না বুঝতে পারে যে তার সাথে ঠিক 3 দিন পরে ভয়ানক কিছু হতে চলেছে। অন্যদিকে স্কুলে ফের সাথেও এরকম উল্টাপাল্টা হচ্ছে। আবার জিজ্ঞাসা করবেন তাহলে ফের সাথে কেন এরকম হচ্ছে? আসলে ফে ওদিন রাতের বেলা রায়না সেখানে যাওয়ার আগে ফেও গিয়েছিল। ফে যাওয়ার পরের থেকেই ফের সাথে এরকম উল্টাপাল্টা হচ্ছে। এবার রায়না আর ফে তাদের দুজনেরই বিপদ মাথার উপরে ঘুরছে। তারা দুজন ভয়ে ভয়ে এবার তার নানা নানির কাছে কথা বলে। রায়না নানা নানি বলে, আজ থেকে ঠিক 6 বছর আগে তোমার বাবা আমার কাছে এই হোটেলটা দেখার জন্য দিয়েছিল। এরপর থেকে এই হোটেল আমরা দেখাশোনা করি। কিন্তু ওই সময়টা একটা মানুষ এই হোটেলে অদ্ভুতভাবে মারা যায়, সেই 3 নম্বর ফ্লোরের লাস্ট রুমটা। এরপর আমরা দানাং নামে একটা শিউমানকে আমাদের হোটেলে নিয়ে আসি। সব কিছু খুলে বলার পরে দানাং এখানে রিচুয়াল করে জানতে পারে এখানে ভয়ঙ্কর একটা আত্মা থাকে। এই আত্মার থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেই 3 নম্বর ফ্লোরে যাওয়া যাবে না, আর সেই লাস্ট রুমটা যাওয়া যাবে না। এরপর থেকে আমরা সাবধান হয়ে যাই, আর কখনো সেই 3 নম্বর ফ্লোরের লাস্ট রুমটায় যাই না। এই সব কিছু শোনার পরে এবার রায়ান আর ফে তারা দুজনেই ভয় পেয়ে যায়। তারা দুজন এবার বেরিয়ে পড়ে সেই দানাংয়ের সাথে দেখা করার জন্য। দানাং এখানে জানায় যে সে আত্মার বিষয়ে যদি জানতে যায় তাহলে সে আত্মার সাথে আমাদের কথা বলতে হবে। তার আগে এই আত্মাটা কোথা থেকে আসলো আর কিসের আত্মা বা কারই আত্মা সেটা আগে জানতে হবে। বিকালে রায়ানের কাছে তার উকিলের ফোন আসে। তার উকিল বলে যে এই হোটেলের কাগজপত্র তোমার বাবার নামে নেই। এই হোটেলের কাগজপত্র রয়েছে বাস্কিরা নামের একটি লোকের নামে। তবে আমি অনেক জায়গায় খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারি এই বাস্কিরাই হচ্ছে তোমার বাবা জানোয়ার। তবে তার আসল নামই হচ্ছে বাস্কিরা, কিন্তু জানোয়ার নামটা পরে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটা জানি না, তোমার খুঁজে বের করতে হবে। রাতের বেলা রায়ানা লাস্ট রুমটা খোঁজাখুঁজি করতে যায়। সেখানে টাইলস সরিয়ে সেখানে একটা কাগজ দেখতে পায়, আর তখনই দেখা যায় ফেকে সে শয়তান বশ করে নেয়। ফে এবার রায়ানের উপরে আক্রমণ করে, আর তখনই সেখানে আর্দ্র এসে ফেকে কোনোভাবে নর্মাল করে। পরের সিনে দেখা যায় সবাই মিলে যে জিনিসগুলো খুঁজে পেয়েছিল সব জিনিসগুলো একসাথে করার পরে দেখতে পায় এটা একটা লাভ লেটার। এই লাভ লেটারটা লিখেছে জেসমিন নামে একটা মেয়ে। লাভ লেটারে আরও লেখা বাস্কিরার সাথে এই জেসমিনের দেখা হয়েছিল পাইনট্রি নামে একটি দ্বীপে। এরপরের সিনে দেখা যায় তারা সবাই মিলে বেরিয়ে পড়ে সেই পাইনট্রি নামের দ্বীপটায় যাওয়ার জন্য। একসময় তারা সেই দ্বীপটায় পৌঁছেও যায়। সেই দ্বীপে পৌঁছাতেই তারা লক্ষ্য করে জঙ্গলের ভিতরে দেখা যায় শত শত ফুল একদম সাদা ধবধবে। এগুলো দেখার পরে তাদের মনে একটু কৌতূহল জাগে, কিন্তু এই কৌতূহলগুলো কোথায় খোলাসা করবে? আশপাশে তো কোনো লোক নেই। এক পর্যায়ে দেখতে পায় নদীর পাশ দিয়ে যাচ্ছে একটি লোক বোট নিয়ে। তখন সেই লোকের কাছে জানতে চায় এই ফুলের বিষয়ে। তখন সেই লোকটি বলে যে আমাদের গ্রামের ভিতরে এই ফুলের রহস্য জানা যাবে, তোমরা যদি চাও আমার সাথে যেতে পারো। এরপর সেই লোকটি তাদেরকে নিয়ে এসে গ্রামে ঢোকে। গ্রামের মুখিয়া বা প্রধানের কাছে তারা জানতে চায় সব ঘটনা। তখন গ্রামের মুখিয়াও সব কিছু কথা বলে, কিন্তু এক পর্যায়ে যখন জেসমিনের ব্যাপারটা তোলা হয় তখনই গ্রামের মুখিয়া রেগে যায়। বলে এই জেসমিন নামে কাউকে আমি চিনি না, তোমরা এখান থেকে চলে যাও, আর কখনো আসবে না। কথাগুলো শুনে তাদের মনে আরও কৌতূহল জাগে, এই লোকটি হঠাৎ করে কেন রেগে গেল, এই বিষয়টা কি হতে পারে। এবার তারা চিন্তা করে যে এই লোকের কাছ থেকে যেভাবে হোক কথাগুলো বের করতে হবে। এরপর রায়ানরা মুখিয়ার স্ত্রীর কাছে জানতে চায় জেসমিনের বিষয়ে। মুখিয়ার স্ত্রী জানায় মেয়েটি ছিল আমারই মেয়ে। মেয়েটার নাম ছিল মুনিয়ার। তার ছোট সময় থেকে একটা অদ্ভুত ধরনের রোগ হয়েছিল, রোগটার নাম অ্যালিনো। এই রোগের কারণে আমার মেয়েটা শরীরের চামড়া এমনকি মাথা চুল পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল, যেই কারণে আমার মেয়েটা রাস্তাঘাটে বাইরে ঘাটে যেখানেই যেত না কেন মানুষ তাকে নিয়ে বুলি করত। মুনিয়ার স্কুলে গিয়ে তার বন্ধুদের সাথে খেলাও করতে পারতো না, সবাই তাকে নিয়ে বুলি করত। আর এর জন্যই মুনিয়ার বাবা মুনিয়াকে দেখতে পারতো না, কারণ তিনি রাস্তাঘাটে উঠলেই মানুষের কাছে লজ্জা পেত, মানুষের নানান ধরনের কথা বলতো বলে তার কাছে খারাপ লাগতো। আর সেজন্য তিনি এসেই বাড়িতে মুনিয়াকে প্রচণ্ড মারত।
এভাবে চলতে চলতে যখন মুনিয়ার বয়স 20 বছর হয় তখনই মুনিয়ার বাবা একদিন অতিরিক্ত করে ফেলে। তখন মুনিয়া আর সহ্য না করতে পেরে তখন গ্রাম থেকে পালিয়ে যায়। এরপর থেকে মুনিয়াকে আর কোনোদিন আমরা খুঁজে পাইনি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে মুনিয়াকে যে মুনিয়ার বাবা টর্চার করত, আবার গ্রামের মানুষও বুলি করত, এতে কিন্তু মুনিয়ার আসলেই খারাপ লাগতো। একেতে মানুষে বুলি করা, আবার তার নিজের মানুষই তার উপরে টর্চার করে, এটা কিন্তু মুনিয়া মানতেই পারে না। এটা কি করা ঠিক হয়েছে? আমার তো মনে হয় না। এখানে কিন্তু মুনিয়ার বাবা মার করণীয় ছিল মুনিয়াকে একটু সাপোর্ট করা, কিন্তু তারা সেটা করেনি, উল্টা মুনিয়াকে টর্চার করেছে। সেই জন্য মূলত মুনিয়া এসব সহ্য করতে পারেনি। তো যাই হোক, রায়নারা সবকিছু জানার পরে তারা ফিরে আসে দানাঙ্গের কাছে। দানাঙ্গের কাছে এসে সবকিছু খুলে বলে। দানাং মুনিয়ার আত্মার সাথে কথা বলে। মুনিয়ার আত্মা জানায় সেদিন যখন সে গ্রাম থেকে পালিয়ে এসেছিল তখনই সে পাইনট্রি দ্বীপটায় আসার পরে সে অজ্ঞান হয়ে যায়। যেহেতু তার শরীর বেশি দুর্বল ছিল সেজন্য সে সেই পাইনট্রি দ্বীপেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেই পাইনট্রি দ্বীপে আবার ঘুরতে গিয়েছিল বাসকারা। তখন বাসকারা সেই মুনিয়াকে দেখে সে মুনিয়াকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। সেই লাভ লেটারও কিন্তু লেখা ছিল বাসকারার সাথে প্রথম দেখা হয়েছে এই পাইনট্রি দ্বীপে। এরপরে বাসকারা মুনিয়াকে এই হোটেলে নিয়ে এসে 3 নম্বর ফ্লোরের লাস্ট রুমটায় থাকতে দেয়। এরপর দুজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। দুজন ভালোই চলছিল। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। এরপর তারা বিয়ে করে নেয়। এরপর তাদের বিবাহিত জীবন ভালো চললেও একদিন বাসকারাকে যেতে হয় পাশের শহরে। বাসকারা পাশের শহরে যাওয়ার পরে মুনিয়ার মনটা খারাপ হয়ে যায়। সে একলা হয়ে যায় বলে চুপচাপ থাকে সবসময়। কিন্তু তারপরও বাসকারার জন্য সারপ্রাইজ রেডি করে সে একটা লাভ লেটার লেখে, আর সেটা ঘরের জায়গায় জায়গায় টাইলস সরিয়ে সেখানে লুকিয়ে রাখে। বাসকারা আসলে বাসকারাকে এসব দেখাবে, আর এটাই সারপ্রাইজ। কিন্তু অনেকগুলো দিন পার হয়ে যায়, কিন্তু বাসকারা আর ফিরে আসে না। তখন মুনিয়ার মনটা আরও খারাপ হয়ে যায়। আরও কিছুদিন যাওয়ার পরে মুনিয়া একদিন সে পাশের শহরে বাসকারার খুঁজে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় বাসকারা অন্য আর একটি বিয়ে করে নিয়েছে। এটা দেখে মুনিয়ার প্রচণ্ড কষ্ট লাগে। সে আবারও ফিরে আসে এই হোটেলে। মুনিয়ার হোটেলে এসে ভাবে তার শরীরের চামড়া এরকম বলে বাসকারা শুধু তার উপরে একটু দয়া করেছে, তাকে আসলে ভালোবেসে বিয়ে করেনি, তার সাথে কখনো থাকবে না। এসব ভেবে ভেবে সে আরও ভেঙে পড়ে। এরপরে মুনিয়া 3 দিন একটানা তার শরীরের চামড়া কেটে তুলতে থাকে। 3টা দিন পার হতেই অর্ধেক রাতে মুনিয়া মারা যায়। এরপর থেকে এই হোটেলের ভিতরে মুনিয়ার আত্মা ঘোরাফেরা করতে থাকে। সব শেষ হওয়ার পরে দানাং সবাইকে জানায় এই মুনিয়ার আত্মার হাত থেকে বাঁচার একটাই উপায়, যদি বাসকারাকে মাফ করে দেয় মুনিয়ার আত্মা তাহলেই বাঁচা সম্ভব। কিন্তু এসবের মাঝখানেই দানাংয়ের উপর আক্রমণ করে মুনিয়ার আত্মা। গলা টিপে ধরে দানাংয়ের চেহারা একদম চিরে ফেলে তারপর দানাংকে মেরে ফেলে। এসব দেখে রায়না আর আর্দ্র সেখান থেকে পালিয়ে আসে। রায়না তার বাবার এই ঘৃণিত অতীত একদমই মানতে পারছে না। তার বাবা মুনিয়াকে ধোঁকা দিয়েছে, মুনিয়ার সাথে বেমানি করেছে। এসবের মধ্যে রায়না আর্থর সাথে ব্রেকআপ করার সত্য কথাটাও বলে। রায়না জানায় তার জরায়ু ক্যান্সার হয়েছিল, যদিও বা ক্যান্সার ভালো হয়েছে অপারেশন করে, কিন্তু সে আর কোনোদিন মা হতে পারবে না। আর সেজন্য মূলত আর্থর থেকে দূরে সরে গিয়েছে। আর্থ এই সব শুধু অবাক হয়ে শুনছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। এদিকে সে তার বাবার কিছু জিনিস বের করে খাটের নিচ থেকে। এখানে একটা ডায়েরি পায়, সে ডায়েরির সাথে পায় আর একটা আংটি। ডায়েরি পড়ে রায়না আরও একটি সত্য জানতে পারে। বাসকারা পাশের শহরে যখন কাজ শেষ করে ফিরছিল, সাথে করে সে একটা আংটি নিয়ে আসছিল। মুনিয়াকে গিফট দেওয়ার জন্যই এই আংটিটা কিনেছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পরে যখনই ফিরছিল তখনই হঠাৎ করে মাঝ রাস্তায় সে অ্যাক্সিডেন্ট করে। এরপরে যাদের সাথে অ্যাক্সিডেন্ট হয় তারা তাদেরকে হসপিটালে নিয়ে যায়। যখন বাসকারা জ্ঞান ফিরে তখন আগেকার স্মৃতি কোনো কিছুই তার মনে পড়ে না। তখন যাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারাই তাকে অ্যাডপ্ট নিয়ে যায়। এরপর তার নাম রাখে জানোয়ার। তাদের ছেলের নামও ছিল জানোয়ার, কিন্তু তাদের ছেলে মারা গিয়েছিল আরও আগেই। ওই দিন মুনিয়া বাসকারার সাথে একটি মেয়েকে দেখেছিল। এই মেয়েটি ছিল মূলত বাসকারাকে যারা অ্যাডপ্ট নিয়েছে তাদের মধ্যে একজন। কিছুদিন পরে বাসকারার যখন আবার পুরনো দিনে সব কথা মনে পড়ে তখন সে ফিরে আসে মুনিয়ার কাছে। কিন্তু মুনিয়ার কাছে আসার পরে দেখতে পায় যে হোটেলে আর মুনিয়া নেই। সে ঘরটায় যাওয়ার পরে সে একটা শক খায়, দেখতে পায় মুনিয়ার লাশ সেখানে পড়ে আছে। এরপরে বাসকার মুনিয়ার সে বডিটা হোটেলের পিছনে এক টানেলের ভিতরে কবর দেয়। তার আংটিতে যে ফুলের ডিজাইনটা করা ছিল সেই ডিজাইনটা করে দেয় সে কবরের পাশে। এরপরে বাসকার তার বাকিটা জীবন জানোয়ার সেজে কাটিয়ে দেয়।
এই সত্যটা রায়না জানার পরে সে বুঝতে পারে যে তার বাবা শুধু মুনিয়াকে ভালোবাসতো। এবার মুনিয়াকে জানাতে হবে এই কথাটা। তাই রায়না আর আর্দ্র সে আংটিটা নিয়ে তারা দুজন টানেলের ভিতরে ঢুকে। কিন্তু কিছু রাস্তা যাওয়ার পরেই আর্দ্রর উপরে সে আক্রমণ করে, সে আত্মাটা বশ করে নেয় আর্দ্রকে। এবার আর্দ্র রায়নার উপরে আক্রমণ করে, কিন্তু রায়না আর্দ্রকে আঘাত করে কোনোভাবে সেখান থেকে আরও টানেলের গভীরে যায়। অনেক খোঁজাখুঁজি করে মুনিয়ার কবর, কিন্তু কোথাও মুনিয়ার কবরটা আর খুঁজে পায় না। রায়না আরও ভয় পাচ্ছে। 3টা দিন শেষ, এবার শুধু বাকি আছে অর্ধেক রাত। কিন্তু কিছুক্ষণের ভিতরে এই অর্ধেক রাতও শেষ হয়ে যাবে, তাহলে তো সবাই মারা পড়বে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে ফুলের চিহ্নটা দেখতে পায়। তখন বুঝতে পারে এখানেই কবর। তাড়াতাড়ি করে কবরটা খুঁড়ে এরপরে মুনিয়ার সে কঙ্কালটা দেখতে পায়। মুনিয়ার হাতের ভিতরে সে আংটিটা লাগিয়ে দেয়। কিছুক্ষণের ভিতরে দেখা যায় মুনিয়ার আত্মাও সব কিছু বুঝতে পারে, সব সত্য জানতে পারে। এরপরে মুনিয়ার আত্মা সেখানে হাজির হয় আর তাদের সাথে কথা বলে। মুনিয়ার আত্মা সব সত্য জানতে পারলো মুনিয়া তাদের পিছনে ছেড়ে দিল। পরের সিনে আর্দ্র রায়নাকে বিয়ের জন্য প্রপোজ করে, বলে আমি তোমাকে ভালোবাসি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকম সমস্যাতেই আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। এরপরে দেখা যায় রায়নাও রাজি হয়ে যায়। আর্দ্র রায়না দুজনই খুব খুশি। কিন্তু আর্দ্র যখন হোটেল রুমে পৌঁছায় তখনই দেখা যায় সেখানে মুনিয়ার আত্মা এসে আর্দ্রকে মেরে ফেলে। এসব কিছু যখন রায়না আবার জানতে পারে তখন সে একদমই ভেঙে পড়ে। তার বোন ফের সাথে বলে যে মুনিয়া আমার সাথে এরকমটা কেন করলো, মুনিয়াকে তো সব সত্য কথা জানিয়ে দিয়েছি। তখন দেখা যায় ফের শরীরে মুনিয়ার আত্মা। মুনিয়া বলে হোটেলের ওই লাস্ট রুমটায় তোমরা 2 বোন ছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষ আসলেও তাকে মেরে ফেলবো। আমি বেঁচে থাকতে যারাই আমাকে দেখেছে সবাই আমাকে নিয়ে বুলি করেছে, সেজন্য আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। তোমরা দুজন যেহেতু বাসকারা মেয়ে, শুধু আমি তোমাদের দুজনকে বাঁচিয়ে রাখবো। তোমরা দুজন ছাড়া আমাকে যেই দেখবে তাদেরকে আমি মেরে ফেলবো। তোমরা দুজন যেহেতু বাসকারা মেয়ে, আর যেহেতু তোমরা দুজন আমাকে হেল্প করেছো সত্যটা জানতে, সেজন্য তোমাদেরকে আমি কিছু করব না। এসব কিছু জানার পরে রায়না আর ফে সেই হোটেলটি বিক্রি করে দিয়ে তারা সেখান থেকে চলে যায় অন্য আরেকটি শহরে। আচ্ছা, এই যে মুনিয়া, সে বেঁচে থাকতে কিন্তু তাকে কেউ ভালোভাবে গ্রহণ করেনি দুনিয়াতে। সেজন্য মূলত সে মরার পরে যে ঘরটা সে বেঁচে থাকতে ছিল তার ভালোবাসার সাথে, সেই ঘরে যারাই আসবে তাদেরকেই সে মেরে ফেলবে। যাই হোক, পরে সিনে দেখতে পাই 2টা পুলিশ এসেছে এই হোটেলে। আসলে ওর তো মিসিং, সেই জন্য মূলত পুলিশরা এই হোটেলে এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। তারা হোটেলের লাস্ট রুমটায় প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মুনিয়ার আত্মাটিকে। তবে তারা তো জানে না এটা আত্মা। এরপরে দেখা যায় মুনিয়া তাদেরকে বলে 3টে দিন আর অর্ধেক রাত, তারপরেই সবকিছু শেষ হয়ে যাবে। তার মানে এই পুলিশ দুটো এখন মারা যাবে। এর সাথে এই মুভিটাও এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের দ্য হান্টেড হোটেল মুভিটির গল্প ঘটনা। যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে দিন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তবে হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আলবিদা।